দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আবারও একটা ক্লিয়ারিফিকেশন। ওই যে এর আগের আলোচনা আপনাদেরকে বলেছিলাম, আমরা এখন ঝেড়ে কাশতে গেলে আগে প্রমাণ দিতে হয় আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ বা আওয়ামী লীগ কোনো কিছু খাওয়াচ্ছে গিলাচ্ছে কিনা। আমি আবারও সে একটা ক্লিয়ারিফিকেশন দিই। আপনারা যারা পূর্ণিয়ার খোঁজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি যেগুলো আগে ছিল 2023 2024 ছিল, 24 ডিসেম্বর 23 পর্যন্ত ছিল, তারপর তো হ্যাক হয়ে গেল, আমাদের হাতছাড়া হয়ে গেল। সেই চ্যানেলগুলোতে আমরা কি বলতাম সবসময়, ওই যে ফোন নিয়ে ইভেন একটা স্পেশাল ইন্টারভিউ করেছিলাম আমি, টেলিফোন ইউজ নিয়ে, হোয়াটসঅ্যাপ ইউজ নিয়ে, বা নেতাদেরকে ফোন করলে বলে টেলিফোনে হোয়াটসঅ্যাপে কল দাও, তখন আমি বলতাম যে আমি ম্যাক্সিমাম মানুষকে বলে আমাকে কেউ ফোন করলে সরাসরি আমার ফোনে ফোন দিয়ে, বাবা আমার কোনো সমস্যা নেই, আমি দেশ রাষ্ট্র সরকারের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রের পার্ট না। সেটা আওয়ামী লীগের সময় যা বলতাম এখনো তাই বলি। আমাকে গোপন আলোচনার কোনো জায়গা আমার নেই, আমাকে যে কেউ ফোনে ফোন দিতে পারে, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আজকে এই সময় এসে তাই বলি, আমাদের জায়গাটা রাষ্ট্র সরকার বা আমাদের অস্তিত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের পার্ট না, আমরা সমালোচনা করি, যেটা আওয়ামী লীগ সরকারের সময় দৃঢ়ভাবে অনেক বিষয়ে কথা বলেছি। এ প্রসঙ্গে বলতে গিয়ে বলি, আওয়ামী লীগের সময় আমরা যখন বলতাম সরকার খুব নাজেহাল অবস্থায় আছে, আমরা যখন বলতাম এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে, তখন আমাদেরকে বিএনপি জামাতের দালাল বানানো হতো। অসংখ্য ধরনের, ওই যা বললাম পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলগুলো আছে, বাট আমাদের নিয়ন্ত্রণে নেই। আর এখনকার সময় এসে ডক্টর ইউনূস ব্যর্থ, ডক্টর ইউনূস এই দেশ চালাতে পারেননি, ডক্টর ইউনূস এই দেশে শান্তি রাখেননি, ডক্টর ইউনূসের সরকার এবং অনেক অনেক ক্ষেত্রে একচোখা নীতি অবলম্বন করেছেন। তার নিজের কোন একটা আদর্শ, সেই আদর্শে তিনি চলতে চেয়েছেন। এইটা বলার মানে যদি রাষ্ট্র বিরোধিতা হয়, স্বাধীনতা বিরোধিতা হয়, অথবা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, এটা আমার ইল্লাক। কিন্তু এইটা বলার অর্থ যদি হয় তাদের দুর্বলতাটা দেখে চোখে দেখানো, আমাদের দেশে তো যে গতিতে বসে সে দুর্বলতা দেখে না। আমি যখন বলবো ডক্টর ইউনূস সরকার নড়বড়ে বা এরকম একটা গুঞ্জন ছিল, আমরা যখন বলছি গত 1 মাস ধরে যে ডক্টর ইউনূস হয়তো পারবেন না, ডক্টর ইউনূস হয়তো, অনেকেই বলছেন তিনি নির্বাচন দিতে পারবেন না, নির্বাচন হবে না, তখন এই কথাটা কি কোনোভাবে আওয়ামী লীগের ফেভারে যায়? গেলে সেটা তো আমাদের দোষ না, আমাদের দায় না, বাস্তবতা তুলে ধরার প্রেক্ষিত এখন গুঞ্জনের জায়গা না। আমি গতকাল থেকে আলোচনা করছি 15 আগস্ট থেকে, যখন মিস্টার ফুয়াদ এবি পার্টির সাধারণ সম্পাদক, তিনি যখন বলছেন ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন, কি হলে পদত্যাগ করতে পারেন? জামাত এবং এনসিপি ইলেকশনে জয়েন না করলে। ডক্টর ইউনূসের এই পদত্যাগের গুঞ্জন কেন? আমি বলেছি তাকে তো পদত্যাগ করতে হবে, টুমরো তাকে পদত্যাগ করতে হবে। তিনি পারছেন না, সামলাতে পারছেন না। তার দিক থেকে নানা রকম ব্যাখ্যা দাঁড় করানো হয়। কি কি ব্যাখ্যা? সেসব ব্যাখ্যার মধ্যে আছে এই সরকারে ফেসিবাদের লোকজন বসে আছে, এই সরকার বিভিন্ন দিক থেকে বাধা তৈরি হচ্ছে, এই সরকারের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নেই, এগুলো তার দিক থেকে তুলে ধরা হয়। এইসব ঐক্য না থাকলে তিনি নির্বাচনে যাবেন না। আচ্ছা, বেসিক যেটাই আসছে জামাতে ইসলামী, আমি আমার তথ্যগত জায়গা বলবো। আমি কিন্তু গতকালকে একটা আলোচনা আপনাদেরকে বলেছি, এখন পর্যন্ত আমি কনফিডেন্টলি বলছি না যে ইলেকশন হবে না, কারণ আমার সোর্সে ভিন্ন একটা পর্যালোচনা আছে। কিন্তু যারা আমাদের এখানে অতিথি হয়ে আসছেন টকশোতে, তারা সবাই নির্দ্বিধায় বলছেন যে নির্বাচন হয়তো হবে না, সেটা তাদের কথা, তারা তুলে ধরেছেন। আমি আমার তথ্যটা শেষ দিকে আপনাদেরকে বলবো। আজকে পর্যন্ত আমি যেটা আপডেট আছি, তার আগের আলোচনায় হচ্ছে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার, তিনি আজকেও বলেছেন 16 আগস্ট 2025-এও তিনি বলেছেন যে আগামী ইলেকশন পিআর পদ্ধতিতেই হবে ইনশাল্লাহ, এবং জনগণ পিআর পদ্ধতিতে ভোট করে, যে পিআর পদ্ধতি ছাড়া তারা যাচ্ছেন না ইলেকশনে। এনসিপিও সেই কথা বলছে। তো এই যখন সিচুয়েশন, এই সিচুয়েশন মানুষ অ্যানালাইসিস করছে এবং তার লোকজনও বলছে, মানে এটা একটা প্রেশার তৈরি করা যে বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি তোমরা মিলে যাও, না হলে কিন্তু ডক্টর ইউনূস সাহেব চলে যাবে, পেঁচাল লাগবে। দেখো পরে আরেকটা গভর্নমেন্ট আসলে পরে সেই গভর্নমেন্ট আওয়ামী লীগের চয়েসে না হইলো, যদি আওয়ামী লীগের দিকে সিম্পেথাইজ হয়, তারা যদি চলে আসে, এরকম কিছু বিষয় দলগুলোর সামনে তুলে এনে হয়তো দলগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা। শেষ পর্যন্ত উনি কতটা সফল হবেন তার বিষয়ে অপেক্ষা করার বিষয়। তবে কাহিনী আছে ভিন্ন জায়গায়। কাহিনী হলো এই যে এনসিপি এবং আপনার কি বলে এটাকে জামাত ইসলামী, তারা যে এখন এই যে ঘটনাটা করছে, যারা এখন পলিটিক্স করে, ইলেকশনের ব্যাপারে কনফিডেন্ট, তাদের কাছে কিন্তু তথ্য ভিন্ন রকম। আজকে কালের কণ্ঠে একটা রিপোর্ট আছে, দেখবেন এই রিপোর্টটা আমি অথেন্টিক মনে করি, এটা শুধু টেবিল মেড রিপোর্ট না মনে করি, কারণ রাজনীতিবিদদের সঙ্গে আমাদের তো কথা হয়, আমরা জানি শেষ তক গিয়ে। এবং আমার সোর্স যেটা বলে যে এখন যে এনসিপি এবং জামাত ইসলামী করছে, এটা আসলে একটা দর কষাকষি। এখন পর্যন্ত রাজনৈতিক প্রেক্ষাপটে 3টা রাজনৈতিক জোট করার ইচ্ছা। আওয়ামী লীগ বিহীন ইলেকশন হবে এবং 3টা রাজনৈতিক জোট, একটা বিএনপির নেতৃত্বে, আর একটা হচ্ছে
অন্যান্য কিছু দল, ধরেন যেটা গণ অধিকার পরিষদ বা গণতন্ত্র মঞ্চ বা সমমনা জোট, এদেরকে নিয়ে একটা হতে পারে, একটা হচ্ছে জামাত ইসলামের নেতৃত্বে ইসলামিক একটা জোট হতে পারে। সেই জোটগুলাও যে আবার খুব ফেয়ারলি বিএনপির সঙ্গে বাড়ি দিবে, ফাইট করবে, ব্যাপারটা সেই জায়গায় না। এখন পর্যন্ত দর কষাকষি আছে, জামাত ইসলাম 50টা সিট চায়, এনসিপি নিজে একাই 30টা সিট চায়। আর এনসিপি যদি বিএনপির সঙ্গে যায়, বিএনপি তার শরিকদেরকে 50 টোটাল শরিকদেরকে 30টার বেশি সিট ছাড়তে চায় না। এটা খেলাটা অনেকটা ওই যে আওয়ামী লীগ জাতীয় পার্টির সঙ্গে যেরকম হয়েছিল না, যে জাতীয় পার্টিকে সর্বোচ্চ গিয়ে 20-22টা না 26টা সিট ছেড়েছিল লাস্ট ইলেকশনে। এখন ওই জাতীয় পার্টির জায়গাটা এই এনসিপি ওয়ালারা তারা দখল করে নিয়েছে, এরকম ধরে নিতে পারেন আপনারা। এই যতই ক্যারিকেচার হোক, আমার 2টা সোর্স আমাকে বলছে, দেখেন ভাই এগুলো হচ্ছে শুধু এই আসন ভাগাভাগির একটা প্রেশার, যেগুলো শুনছেন ইলেকশন হবে না, পিআর পদ্ধতি ছাড়া ইলেকশন করবো না, নট দ্যাট। জামাতও তার একটা মোটামুটি 50 সিটের একটা নিশ্চয়তা, বিএনপির দিক থেকে একটা ছাড়, অলিখিত জোট করবে না, বাট অলিখিত ছাড়ের মধ্যে 50 সিটের নিশ্চয়তা চায়। এনসিপি চায় গোটা 30, আবার যারা এই যে 12 দলীয় সমমনা জোট, 12 দলীয়, তারপরে গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, এরা চায় আরো 20-40টা। এই জায়গাটা একটা লেনদেনের লেনদেন ঠিক না, একটা বার্গেনিং এর দর কষাকষির জায়গা চলছে। সেই দর কষাকষির জায়গাটা একটা জায়গায় এসে থামবে, তারা মিলেই নির্বাচন করবে। এটা একটা ধারা আছে, এটা একটা, আমি ধারা ঠিক বলবো না, এটা এই লাইনে একটা বিষয় রাজনীতি চলছে। তবে শেষ তো কেসে যদি সামলানো না যায়, তাহলে ডক্টর ইউনূস তিনি হয়তো হাল ছেড়ে দিবেন। এবং এখন তিনি ওই মেকানিজমটার জন্যই তিনি বলছেন, বা তার আশেপাশের লোকজন আবার বলছে তিনি পদত্যাগ করবেন। কিন্তু পদত্যাগের একটা গুঞ্জন আছে, এটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মানে রাজনীতি এখন 50-50 খেলা চলছে, মানে কোন একটা অংশের হার জিত হবে, সেটা আর 1-1.5 মাস 2 মাসের মধ্যে, মানে ইলেকশন যে তফসিল ঘোষণা তার আগে এই বিষয়গুলো খোলাসা হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আমরা সমালোচনা করি, যেটা আওয়ামী লীগ সরকারের সময় দৃঢ়ভাবে অনেক বিষয়ে কথা বলেছি। এ প্রসঙ্গে বলতে গিয়ে বলি, আওয়ামী লীগের সময় আমরা যখন বলতাম সরকার খুব নাজেহাল অবস্থায় আছে, আমরা যখন বলতাম এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে, তখন আমাদেরকে বিএনপি জামাতের দালাল বানানো হতো। অসংখ্য ধরনের, ওই যা বললাম, পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলগুলো আছে, বাট আমাদের নিয়ন্ত্রণে নেই। আর এখনকার সময়ে এসে ডক্টর ইউনূস ব্যর্থ। ডক্টর ইউনূস এই দেশ চালাতে পারেনি, ডক্টর ইউনূস এই দেশে শান্তি রাখেননি। ডক্টর ইউনূসের সরকার এবং অনেক ক্ষেত্রে একচোখা নীতি অবলম্বন করেছেন, তার নিজের কোন একটা আদর্শ, সেই আদর্শে তিনি চলতে চেয়েছেন। এইটা বলার মানে যদি রাষ্ট্র বিরোধিতা হয়, স্বাধীনতা বিরোধিতা হয়, অথবা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, এটা আমার ইল্লাক